আশা করি। এবং আজকে হচ্ছে বছরের প্রথম দিন, সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিস রুলের 2022 সালের প্রশ্নটি আলোচনা করব। 2022 সালের প্রশ্নটি আছে আপনার এই বইটি যেটা রয়েছে, সেটা সেকেন্ড পার্টের 76 পৃষ্ঠাতে রয়েছে। সেকেন্ড পার্টে চলে যাব, দুটো পার্ট বইটাকে ভাগ করা হয়েছে। শুধু 76 পৃষ্ঠাতে সম্ভবত দেখলাম আমি। 72, 73, 74, এই যে 22 সালের প্রশ্নটি এখানে রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে হু ইজ হেড অফ অফিস। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে হু ইজ হেড অফ অফিস। সেকেন্ড প্রশ্নগুলো প্রথম পড়িনি, কি কি প্রশ্ন আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাদের খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যেগুলো আসছে 2 মার্কস করে সবগুলো অ্যান্সার করতেই হবে ভালো মার্কস পেতে গেলে। মানে 20-তে 20 না উঠলে 17-18 নিচে যেন না ওঠে চেষ্টা করতে হবে। তাহলে হু ইজ হেড অফ অফিস, by which term the annual budget is known in the constitutional provision, what is meant by involvement in the WBDCRB rules, what is primarily meant by detailed set in the accounting system। এই যে প্রশ্নগুলি আছে সেখানে আমার প্রশ্নগুলো লেখা আছে, ডাইরেক্ট আমি প্রশ্নটি চলে যেতে পারি সময় নষ্ট না করে অ্যান্সার কাছে। কিন্তু আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে হু ইজ হেড অফ অফিস। তাহলে হেড অফ অফিস আমরা কাকে বলবো, তার উপর কি চার্জ থাকে, তিনি কন্ট্রোলার, তাই তো। অফিসকে কন্ট্রোল করে তিনি হচ্ছেন হেড অফ অফিস। কিন্তু সে তার ডেফিনিশনটি কি, অ্যাজ পার ডাব্লিউবিএসআর, এসআর বলছে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জে থাকেন, তাই তো। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এই কথাটা কিন্তু এখানে কিওয়ার্ড। এখানকার কিওয়ার্ড হচ্ছে, এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আর কম্পিটেন্ট অথরিটি, এই দুটো টার্ম, এইগুলোকে আমরা বলি কিওয়ার্ড। অর্থাৎ আপনি যখন অ্যান্সার লিখবেন তখন কিন্তু এই কিওয়ার্ড গুলো অ্যান্সার মধ্যে থাকতে হবে, মুখস্থ লেখা সম্ভব নয়, কিওয়ার্ড গুলো মেনশন করতে হয়। As per WBSR, a head office is an officer designation by competent authority. Competent authority ওকে designate করেছে to draw and disburse money and maintain accounts of the office. আর পাওয়ার রয়েছে, মনিটারি পাওয়ার রয়েছে, এবং they are responsible for administrative control। শুধু ফিনান্সিয়াল কন্ট্রোল নয়, তার সাথে সাথে তার মানে হচ্ছে একটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ট্রোল থাকবে তার হাতে, ফিনান্সিয়াল কন্ট্রোল থাকবে আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল থাকবে। এই দুটো কন্ট্রোল যার হাতে আছে, হ্যাঁ, ওভার দ্য অ্যাফেয়ার্স অফ অ্যান অফিস অর এস্টাবলিশমেন্ট, তাকে আমরা হেড অফ অফিস বলি। দুটো কিওয়ার্ড গুলো, কম্পিটেন্ট অথরিটিকে দায়িত্ব দিয়েছে, রেজিগনেশন করে তাকে হেড অফ অফিসে, এবং তার হাতে ফিনান্সিয়াল কন্ট্রোল এবং আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাই হুইচ টার্ম দ্য অ্যানুয়াল বাজেট ইজ নোন ইন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। ভারতীয় সংবিধানের কোথায় এখানে বলতে চাইছে, সেখানে ইন্টার অ্যানুয়াল বাজেট, ঠিক আছে। তার কনস্টিটিউশনাল প্রভিশন কোথায় আছে, কনস্টিটিউশনাল প্রভিশন এর কি নামে, এই বাজেটটাকে আমরা কি বলি, এই বাজেটটাকে আমরা বলি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাজেটটাকে আমরা বলি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। সেটা আর্টিকেল 112 অফ কনস্টিটিউশন ফর ইন্ডিয়ান বাজেট অ্যান্ড আর্টিকেল 202 অ্যাট স্টেট বাজেট। তাহলে দুটো জিনিস উল্লেখ করবেন, তাহলে কিন্তু বেশি ফুল মার্কস। এই অ্যানুয়াল অ্যাডমিনিস্ট্রেশন স্টেটমেন্ট যদি লেখেন, যখন খাতাটা কেউ দেখবে আর কি, যিনি দেখবেন আর কি, যিনি এই অফিসার দেখবেন না কেন, আপনি এইটা লিখবেন আর ওকে এই আর্টিকেল গুলো উল্লেখ করে লিখবেন, তাহলে অ্যান্সারে ডিফার করবে। আর্টিকেল 112 হচ্ছে ইউনিয়ন বাজেট আর আর্টিকেল 202 হচ্ছে স্টেট বাজেট। ওকে, হোয়াট ইজ মিন বাই এনরোলমেন্ট ইন দ্য ডিসিআরবি রুল। এনরোলমেন্ট বলতে কি বোঝায়, তাহলে কি হচ্ছে এনরোলমেন্ট কি। Under DCRB rules, enrollment refers to the process of registering a government employee into the contributory pension scheme, where both employees and the government make regular contribution to the retirement fund। ঠিক আছে, এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্ট কন্ট্রিবিউটরি ফান্ড অর্থাৎ সিপিএফ জিনিসটা এখন আর নেই। এটা মনে রাখবেন,
এটা বলছে এনরোলমেন্ট মিনস পে অ্যাজ ডিফাইন্ড রুল। এটা একটা রুল আছে, মনে রাখবেন। এইটাতে রুল এনরোলমেন্ট ডেফিনেশনটা আপনারা দেখে নেবেন 528-এ, ঠিক আছে। এখানে হচ্ছে enrollment refers to the process of registering a government employee into the contributory pension scheme where both employees and the employment government make register contribution to the retirement fund, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে এনরোলমেন্ট মিনস পে ডিফাইন করেছে, এখানে যে পেটা এই বলতে পে ডিফাইন অ্যাট পে ডিফাইন কোথায় কোথায় ডিফাইন করেছে 528, ঠিক আছে। হুইচ দ্য অফিস ওয়াজ রিসিভিং ইমিডিয়েটলি বিফোর হিজ রিটায়ারমেন্ট, অর্থাৎ তার এনরোলমেন্ট তিনি কি পাবেন, রিটায়ারমেন্টের আগে তিনি যে পেটা পাবেন সেটাই তার এনরোলমেন্ট পে হিসেবে এনরোলমেন্টে রেফার করবে, ঠিক আছে। অরিজিনাল হচ্ছে এইটা। হুইচ আইটেমস অফ এক্সপেন্ডিচার কাম আন্ডার কন্ট্রাক্ট কন্টিনজেন্সি, কন্ট্রাক্ট কন্টিনজেন্সিতে কোন জিনিসগুলো আসে, হ্যাঁ। তাহলে কন্ট্রাক্ট কন্টিনজেন্সিতে আসে, এতে কি আছে, contract contingency includes expenditure like supply of water, electricity charge, telephone bill, rent, building, recurring service provided under a contract or agreement with service providers at predetermined dates. এটাই হচ্ছে কন্টিনজেন্ট, আমার কি হচ্ছে কন্টিনজেন্সি, ঠিক আছে। প্রত্যেক মাসে আমার যে ওয়াটার একটা তো এগুলোতে একটা স্পেশাল আপনার কি বলে রেট আছে, ঠিক আছে। এই রেট অনুসারে কিন্তু ইলেকট্রিক্যাল চার্জ বলুন, ওয়াটার বলুন, টেলিফোন বিল বলুন, ঠিক আছে। এগুলো মান্থলি আমার একটা পে করতে হয়। এগুলো হচ্ছে আপনার কন্ট্রাক্ট কন্টিনজেন্সি, ঠিক আছে, একটা এগ্রিমেন্টের উপরে হয়, ঠিক আছে। তাহলে কন্ট্রাক্ট কন্টিনজেন্সি যদি আপনি আরো বলেন, আরো লেখা যায় এগুলোর মধ্যে, এগুলো আরো ডিটেলস লেখা যায়। সেগুলো হচ্ছে 1 নম্বর ধরুন কোনো রিপেয়ারিং করছেন, রিপেয়ারিং চার্জ হতে পারে, ঠিক আছে। তারপর স্টেশনারি হতে পারে, হ্যাঁ, এখানে আপনি স্টেশনারি লিখতে পারেন আরো। আমাকে মান্থলি অফিস চালানোর জন্য স্টেশনারি কিনতে হয়। তারপর আমার আমার ট্যুর চার্জ আছে, ট্যুর চার্জ আছে। তারপরে প্রিন্টিং আছে, এখানে প্রিন্টিং আছে, টেলিফোন বিল, প্রিন্টিং, এইগুলো হচ্ছে আমার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কন্টিনজেন্সি। আরো হতে পারে আপনার ওই ম্যানুয়াল ওয়েজ হতে পারে, হ্যাঁ। ম্যানুয়াল ওয়েজ যেটা পার্মানেন্টলি সার্ভিস করছে না, তাদেরকে হয়তো বাথরুম পরিষ্কার করার জন্য বা ল্যাট্রিন পরিষ্কার করার জন্য ম্যানুয়াল যে যাদের লোক রাখেন, হ্যাঁ, সেই সকল জিনিসও হতে পারে, হ্যাঁ, ম্যানুয়াল। এগুলো হতে পারে, ঠিক আছে। এই সমস্ত মিলে আমার একটা কন্ট্রাক্ট কন্টিনজেন্সি, তাহলে আপনি নোটটা লিখতে পারেন। হোয়াট ইজ দ্য বেসিস অফ ডিটারমাইনিং সাবস্টেন্স অ্যালাউন্স, ঠিক আছে। সাবস্টেন্স অ্যালাউন্স কিভাবে হয়, তাহলে এখানে দেখুন WS71 রুলে আছে, সাবসিস্টেন্স অ্যালাউন্স ইজ ডিটারমাইন্ড বেসড অন দ্য এমপ্লয়িজ পে ড্রন ইমিডিয়েটলি বিফোর সাসপেনশনের আগে তিনি যে পে পেতেন তার উপর ডিপেন্ড করে এটা। ইনিশিয়ালি ইটস 50% অফ দ্য পে প্লাস অ্যাডমিসিবল অ্যালাউন্স, 50% pay plus admissible allowance, which may be increased to 75% if suspension extends beyond the 3 months depending on the reviewing authority decision. তাহলে এইটা হচ্ছে আমার WBSR রুল 71 যেটা লেখা আছে সেটা। এটা হচ্ছে আপনার সাবসিস্টেন্স অ্যালাউন্স তখন অফ এ সাসপেন্ডেড গভর্নমেন্ট এমপ্লয়ি। নেক্সট চলে আসুন, under what category do the expense PSC come? PSC come আপনি যদি লেখেন ভোটেড না চার্জ, ভোটেড হবে না চার্জ, পিএসসি হবে চার্জ এক্সপেন্ডিচার, ঠিক আছে। কিন্তু সেটাকে আপনার একটু আপনি যদি চার্জ ক্যাটাগরি লিখে দেন তাহলে কিন্তু আপনার দেখুন একটা কথা মনে রাখবেন,
আপনার কিন্তু টু মার্কস আছে, 2 × 10 আছে। কোথাও ম্যাডাম কোনো দেখুন কোনো জায়গায় আপনার অ্যান্সার শুধু চার্জ লিখে দিয়েছে, চার্জ লিখে ছেড়ে দিল, হ্যাঁ, চার্জ ক্যাটাগরি লিখে দিল, চার্জ এক্সপেন্ডিচার লিখে দিল, তাহলে কিন্তু কি হবে, এটা কিন্তু আপনি হাফ মার্কস পাবেন, ফুল মার্কস আপনাকে দেবে না। ঠিক আছে, কেন বলছি দেখুন অ্যান্সারটা এখানে, এক্সপেন্স অফ দ্য পাবলিশ, যেটাই হোক না কেন এই কথাটাই এখানে যা লেখা আছে সেম অ্যান্সার হবে আপনার প্রেসিডেন্টের স্যালারি বলুন, স্ট্যাচুটরি বডি যেগুলো যে পিএসসি বলুন, ইউপিএসসি বলুন, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বিচারকদের যে স্যালারি বলুন, সেগুলো হচ্ছে আপনার চার্জ এক্সপেন্ডিচার। তাহলে কিন্তু এই ভাষাটা কিন্তু আপনাকে, এই ভাষাটা ওই কথাটা একই অ্যান্সার হবে, এই একই সাবজেক্ট, নট সাবজেক্ট টু দ্য ভোট অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এটা যেমন পিএসসির ক্ষেত্রে হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা সমান পিএসসি দিতে হয়, এটা আপনি লোকসভার ক্ষেত্রে লোকসভা লিখবেন, হ্যাঁ, পার্লামেন্ট লিখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আর্টিকেল আমার 322। এরপরে দেখুন জয়নিং টাইম, জয়নিং টাইম হচ্ছে অ্যাকর্ডিং টু ডাব্লিউসি রুল 175, এইখানটাতে আপনার একটুকু ভুল আছে, এইটা হয়ে যাবে, জয়নিং টাইম হচ্ছে 81, হ্যাঁ, এটা হয়ে যাবে 81, যারা ইয়ে করেছেন একটা কারেকশন করে নেবেন। লেস দেন 1000 কিলোমিটার যদি হয় অ্যান্ড নট ইনভলভিং রোড জার্নি হয় তাহলে কিন্তু আপনার হ্যাঁ তাহলে 10 ডেজ হবে। আর যদি আপনার এটা 1000 কিলোমিটারের বেশি হয় আর রোড জার্নি যদি আপনার 200 কিলোমিটার মোর দেন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে 12 ডেজ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার আমার যে জয়নিং টাইম অ্যান্সারটা আছে সেখানে আপনি দেখবেন, সেখানে এই কথাটা লেখা আছে। ঠিক আছে, এইখানে কিন্তু অ্যান্সার 10 ডেজ হবে শুধু, তার মানে আমি যেটা বলতে চাইছি আপনি 10 ডেজ লিখে দিলেন, অ্যান্সার লিখে দিলেন 10 ডেজ। ঠিক আছে, আপনি কি পাবেন, হাফ মার্কস পাবেন, ইউ উইল গেট হাফ মার্কস। আপনাকে টোটাল ব্যাপারটা এখানে এই আপনাকে রুল 81 লিখে, হ্যাঁ রুল 81 লিখে এই ডিটেলস কথাটা আপনাকে লিখতে হবে, 1000 কিলোমিটার নট ইনভলভিং রোড জার্নি অফ মোর দেন 200 কিলোমিটার। আর বেশি আবার আবার যদি আপনি এটা লেখেন, এখানে প্রশ্নটা কি আছে, প্রশ্নটা আছে হ্যাজ টু ট্রাভেল লেস দেন 200, তাহলে আপনি 10 ডেজ হবে। কিন্তু আপনি যদি এই কথাটা লেখেন, হ্যাঁ, অ্যাজ পার ডাব্লিউবিএস রুল 81, তাহলে কিন্তু আপনি একটা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। 10 ডেজ লিখলে কিন্তু হয়তো মার্কস কমে যেতে পারে, কারণ এটা কম্পিটিশন এক্সামিনেশন। What is head of account under which the salary of governor of a state is placed budget estimate? তাহলে দেখুন আমার অ্যান্সার দেখুন, এটা হচ্ছে আপনার উত্তর হচ্ছে কে, প্রশ্ন হচ্ছে কে, প্রশ্ন হচ্ছে কে, তাহলে এখানে প্রশ্নটা কে যখন দেওয়া আছে, তাহলে স্যালারি হেড অফ অ্যাকাউন্ট অফ দ্য স্যালারি অফ গভর্নর বলেছে, কিন্তু গভর্নরের স্যালারি বলেছে, তাহলে হেড অফ অ্যাকাউন্ট আপনি লিখেন 212, গভর্নর হুইচ ফল আন্ডার চার্জ এক্সপেন্ডিচার ইন দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, গভর্নর। ঠিক আছে, গভর্নরটা চার্জ এক্সপেন্ডিচার 212 গভর্নর, এটা আপনাকে এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে মেনশন দ্য পিরিয়ড উইদিন which no commercial employment can be taken up by a government employee immediately after retirement, রিটায়ারমেন্ট করার পরে, রিটায়ারমেন্ট করার পরে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এম, রিটায়ারমেন্ট করার পরে ও কতদিন ও অন্য সার্ভিস গ্রহণ করতে পারবেন না, 2 ইয়ার্স। ঠিক আছে, ডাব্লিউবিএসআর an employee cannot be take up commercial employment within 2 years, 2 বছরের মধ্যে সে ইয়ে করতে পারবে না, হ্যাঁ, ওই সবাইকে করতে পারবে না নয়, ওনাকে কিন্তু 2 বছরের মধ্যে করতে গেলে গভর্নমেন্টের ফিনান্সিয়াল পারমিশন লাগবে, অ্যাপ্রুভাল লাগবে, অ্যাপ্লাই করতে হবে, যদি অ্যাপ্লাই করে পেয়ে যায় তাহলে উনি পারবেন। What is period? What is the period of preservation of service book of a government employee after his retirement? এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 ইয়ার্স হবে, হ্যাঁ, এটা হবে 5 ইয়ার্স হবে। এটা আমার 2 জায়গায় 2 রকম অ্যান্সার হয়ে গেছে ভুল করে, এটা আপনার 5 ইয়ার্স হবে। 25 নয়, অনলি 5।
একটা কথা বলা আছে দেখুন, দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, আমি 5 আর বলবো না এখানে, ভালো অ্যান্সার লেখা আছে কিন্তু ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট, আমি ওভারলুক করে যাচ্ছিলাম। এখানে বলা আছে সার্ভিস বুক যদি আপনার কতদিন রাখবে, সার্ভিস বুকটা খুব প্রিজার্ভ করবে 5 ইয়ার্স। হ্যাঁ, কিন্তু দুটি কথা আছে, সে যদি হ্যাঁ রিটায়ারমেন্ট হয়, ডেথ হয়ে যায়, পেনশন হাজবেন্ড স্যাংশন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু পেনশন যদি স্যাংশন না হয়, কোর্ট কেস চলে, তাহলে সার্ভিস বুকে 5 বছর রাখবো, আমাকে 25 বছর রাখতে হবে, ঠিক আছে। পেনশন যদি না হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা লোকের পেনশন হতে 18 বছর 20 বছর লেগে যাচ্ছে, এমন ঘটনা ঘটে কোর্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সার্ভিস বুকটা রাখার নিয়ম আছে 25 ইয়ার্স, ঠিক আছে। 5 ইয়ার্স হচ্ছে নর্মাল কেস। হ্যাঁ, অ্যাবনর্মাল কেস হলে এটা হচ্ছে নর্মাল কেস, নর্মাল কেস, নর্মাল কেস হচ্ছে 5 ইয়ার্স, ঠিক আছে। আর অ্যাবনর্মাল কেস হয় যদি কোনো কন্ডিশন ওর কন্টিনিউসে কোনো হ্যাপেনিং, যদি কোনো ঘটনা ঘটে যায়, পেনশন পাচ্ছে না, কোনো কেস হয়েছে, কোনো ঘটনা ছিল, সাসপেন্ড হয়েছিল, তার সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিস বুক এত সহজে হারিয়ে দিলে চলবে না, প্রিজার্ভ করে রাখতে হবে 25 ইয়ার্স পর্যন্ত। এরপরে চলে আসুন, ঠিক আছে। তাহলে আমি একটা একটা কাজ করি এখানে, সাথে সাথে একটা কারেকশন করে দিই, নাহলে কিন্তু পরে ভুল হয়ে যেতে পারে। মাই কম্পিউটার, আমার সম্পত্তি আপনারা দেখতে পাবেন কি আছে, কোথায় আছে, ঠিক আছে। এলডিই সার্ভিস রুল আছে, এই বিগ বই, বড় বইটা যেটা, এইটা 76 পৃষ্ঠা আমি খুলে রেখেছিলাম। এখানে দেখুন, এখানে একটা জিনিস কারেকশন হলো কি, ঠিক আছে, কারেকশন কিছু হয়েছিল, 5 কারেকশন করলাম না, কন্ট্যাক্ট কনজেসে কিছু লিখেছিলাম, ঠিক আছে, আর না লিখলে চলবে, এখানে ঠিক আছে। সার্ভিস বুকটা 5 ঠিক আছে, এই লেখাটা অপ্রয়োজন, লেখাটা লেখার দরকার নেই। ঠিক আছে, এরপর আসছে আপনার, খুলে রেখে দিই, সুবিধা হবে কারেকশন কিছু হলে, ভুল ধরা পড়লে, পড়তে পড়তে তো ভুল ধরা পড়েই, কারেকশন করে নিতে পারবো। এরপর আসে আপনার নেক্সট প্রশ্ন, বড় কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনজেন্ট চার্জেস ইন জেনারেল। কন্টিনজেন্ট চার্জেস রেফার টু incidental or miscellaneous expenses incurred in the day to day functioning of government offices of department, ঠিক আছে। এখন ডে টু ডে, তাহলে এখানে miscellaneous incidental and miscellaneous expenses incurred in day to day functioning of the government offices, these are expenditure that are necessary but cannot be classified under fixed categories like salaries, pension, এগুলো কিন্তু আমার কন্টিনজেন্ট চার্জ নয়, এদের এদের আলাদা আলাদা জিনিস হয়। যেমন এগুলো হচ্ছে ইনক্লুডস এক্সপেন্সেস, অফিস সাপ্লাইজ, ইউটিলিটিস, মেনটেন্যান্স, এই ইউটিলিটিস বলতে ইলেকট্রিসিটি সাপ্লাই, ট্রাভেল, হ্যাঁ, এগুলো অপারেশনাল রিকোয়ারমেন্ট আর ভেরি বেসড অন দ্য সার্কামস্টেন্সেস। Have How have the contingent charges been classified? Also discuss the interrelation, if any. Contingent charges is typically classified under two several categories. Contract contingencies, scale regulated আমি সুন্দর করে একটা জায়গায় বুঝেছিলাম, এগুলো দেখবেন, আমার একটা ভিডিও আছে। কন্ট্রাক্ট কন্টিনজেন্সি এক্সপেন্স ফর সার্ভিসেস রেন্ডার আন্ডার এ কন্ট্রাক্ট, ক্লিনিং সার্ভিস, ইকুইপমেন্ট মেনটেন্স, তাহলে কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে। স্কেল রেগুলেটেড কন্টিনজেন্সি এক্সপেন্স গভর্ন বাই দ্য স্কেল অর রেট, ঠিক আছে, এটা এই টার্মগুলো লিখতে হবে, স্পেসিফিক স্কেলস অর রেট prescribed by the competent authority, certain travel allowances, special contingencies expenses of unusual nature, হ্যাঁ, স্পেশাল unusual nature, ঠিক আছে, এই কথাগুলো লিখতে হবে। নেচার রিকোয়ারিং স্পেশাল স্যাংশন, ঠিক আছে, সেরেমোনিয়াল
ইভেন্ট, বিভিন্ন রকম কনফারেন্স হচ্ছে, স্পেশাল কন্টিনজেন্সিস আপনাকে করতে হবে, স্পেশাল অর্ডার নিতে হবে, অ্যাপ্রুভাল দরকার হবে। আর কাউন্টার হচ্ছে এক্সপেন্সের রেকারিং কাউন্টার সাইড সিগনেচার বাই দ্য ডেজিগনেটেড সুপিরিয়র অথরিটি। আর ফুল ভাউচ মানে হচ্ছে আপনাকে ভাউচার সাবমিট করতে, সাপোর্টেড বাই এক্সপেন্স সাপোর্টেড বাই কমপ্লিট ডকুমেন্টেশন অ্যান্ড ভাউচার। এগুলো হচ্ছে চারটা ক্লাসিফিকেশন আছে: কন্ট্রাক্ট কন্টিনজেন্সিস, স্কেল রেগুলেটরি কন্টিনজেন্সিস, হ্যাঁ, স্পেশাল কন্টিনজেন্সি, আর কাউন্টার সাইন কন্টিনজেন্সি, আর ফুললি ভাউচ কন্টিনজেন্সি। এই পাঁচটি কন্টিনজেন্সি আমার পরীক্ষাতে বারবার আপনাকে আসে, এটা খুব ভালো করে দেখবেন। ঠিক আছে। ওকে, এরপরে চলে আসুন নেক্সট কোশ্চেন। আচ্ছা, interrelation exists in this category to open overlap in practice. For instance, a contract contingencies may also be skill regulated if rated are prescribed by rules. The classification system ensures proper budget allocation, authorization level, and accounting treatment based on the nature of the expense. এরপরে প্রশ্ন হচ্ছে, state the responsibility of the controlling officer with respect to meeting expenses as contingent charges। তাহলে কিন্তু কন্টিনজেন্সি এটা কিন্তু আলাদা করে প্রশ্ন আসে, এই প্রশ্নটা কিন্তু আলাদা করেও আসে, এই প্রশ্নটা আলাদা করেও আসে। কি কি? the controlling officer has several key responsibility আছে কিসে? রিগার্ডিং contingent charges। কি? এক নম্বর হচ্ছে ensure all expenditure are necessary and legitimate and within the budget provision, দরকার আছে এবং আইনসম্মত এবং সেটা বাজেট অ্যালোকেশনে আছে। verify that the expenses conform to relevant financial rules and regulation। তাহলে আমার এক্সপেন্সটা relevant financial rule and regulation কে মেনে চলছে। maintain proper documentation and voucher for all contingent expenses। ensure appropriate classification content, এই যে বিভিন্ন রকম চার্জগুলো ঠিক মতো ক্লাসিফিকেশন করতে হবে। ঠিক আছে, এরপরে আসুন, exercise financial prudence and economic and the sanction of the contingent charge। তাহলে এখানেও আমার কিন্তু WBFR 35 প্রযোজ্য। হ্যাঁ, রুল WBFR রুল 35 প্রযোজ্য। এরপরে আসছে দেখুন, কন্ট্রাক্ট conduct periodic review and recurring contingent charges to identify potential savings। তাহলে এই যে কন্টিনজেন্ট খরচাটা অফিসে হয়ে যায়, সেটাকে বলছে হেড অফ অফিস বা যিনি চার্জে আছেন তাকে এটাকে রেকারিং একটা আপনাকে পিরিয়ডিক একটা রিভিউ করতে হবে, যাতে এটাকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এবং পোটেনশিয়াল সেভিংস করা যায়। একটা ভালো রকম সেভিংস করতে গেলে আপনাকে হেড অফ অফিসকে দেখতে হবে যেটা ঠিক মতো খরচা হচ্ছে কিনা, যাতে এটাকে কম করা যায়। ensure timely settlement and payment of contingent bill, implement effective internal control and mechanism, যাতে করাপশন যাতে না হয়। ঠিক আছে, কন্টিনজেন্ট ইয়ে নিয়ে উল্টো পাল্টা বিল যাতে কেউ তুলে না নেয়, সেটাকে ইন্টারনাল কন্ট্রোলটাকে পাকাপোক্ত করতে হবে। মেনটেন অ্যাকুরেট রেকর্ড অল কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার, তাহলে রেকর্ড মেনটেন করতে হবে। সাবমিট রিপোর্ট রিটার্ন অন কন্টিনজেন্ট এক্সপেন্সেস টু দ্য হায়ার অথরিটি। এটার পরে হায়ার অর্থাৎ ডিপার্টমেন্টকে, যেখানে যেটা তার অথরিটি আছে, তাকে তার রিপোর্টটা ঠিক মতো দিতে হবে। এখানে আমার কিছু সাম এক্সট্রাক্টেড কোশ্চেন অ্যালং উইথ দ্য অ্যান্সার বেস কোনো সার্ভিসগুলো দেওয়া আছে। আর ডিফাইন কম্পেনসেটরি অ্যালাউন্স। কম্পেনসেটরি অ্যালাউন্স কাকে বলে? কম্পেনসেটরি অ্যালাউন্স আর মনিটারি কম্পেনসেশন গ্রান্টেড টু গভর্নমেন্ট এমপ্লয়িজ টু মিট, হ্যাঁ, পার্সোনাল এক্সপেন্ডিচার নেসেসিটেড বাই দ্য স্পেশাল সার্কামস্টেন্সেস ইন হুইচ দেয়ার ডিউটিজ আর পারফর্ম। হ্যাঁ, অনেক জায়গাতে কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া হয়, যেমন হিল এরিয়াতে হিল অ্যালাউন্স দেওয়া হয়, স্পেশাল কিছু অ্যালাউন্স দেওয়ার ব্যবস্থা থাকে। দিস ইনক্লুডস হাউজিং অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স and other. The purpose is to offset hardship or higher cost of living. These allowances do not form part of the basic pay, এটা part of the basic pay নয়। বেসিক পে ধরেই ক্যালকুলেশন করা হয় অনেক সময়, আর গভর্ন বাই দ্য WFR and সার্ভিস রুল। 3B
it has been provided that WA and allowances shall be so regulated that it does not become a source of profit. ঠিক আছে, এই এই যে আমি কম্পালসরি এটা বললাম আগে টিএ বিল, টিএ বিল ট্রাভেলিং অ্যালাউন্স বিল নিচ্ছে যেন সোর্স অফ প্রফিট না হয়ে যায়। ঠিক আছে, যা তার কি খরচা হয়েছে, যেটা যেটা সার্ভিস রুল অনুসারে পাওয়া প্রযোজ্য সেটাই যেন পায়। এক্সামিন হিজ রেফারেন্স টু দ্য রুল গাইডলাইন্স রিগার্ডিং ট্রাভেলিং অ্যালাউন্স ফর জার্নি অন ট্যুর অর হল্ট। এটা হয়ে গেল। এরপর 4 নম্বর প্রশ্ন দেখুন, এরপরে কি আছে, 15 মাসে একটা কোশ্চেন আছে। As per Rule 46 of WFR, travelling allowance are intended to cover only actual expenses incurred by a government employee. তাহলে বলছে যে actual expenses যখন দেখা হয় official tour and should not result in any profit. The main component of TA includes daily allowance, mileage allowance, এগুলো কিন্তু আসল কথা। daily allowance, mileage allowance, actual expense, ঠিক আছে, for specific services like lodging and convenience. Daily allowance is admissible for each day of halt on tour to cover incidental expenses such as food খরচা করেছে, লোকাল কনভেনিয়েন্স করেছে, অফিস পারপাসে, অফিসিয়াল পারপাস, কিছু কিছু লোকাল টিপস করেছে অফিস পারপাসে। হেন্স হাউএভার ডিএ রেটস, এটা কিন্তু ডেলি ডিএ বলতে কিন্তু যে ডিএটা এখানে পড়ছে কমিশনে, কিন্তু ডিএ বলতে ডিয়ারনেস অ্যালাউন্স নয়, এটা ডেলি অ্যালাউন্স। হ্যাঁ, আর রেগুলেটেড অ্যাকর্ডিং টু পে স্কেলস অ্যান্ড ডু নট ডিপেন্ড অন অ্যাকচুয়াল স্পেন্ডিং। এটা কিন্তু অ্যাকচুয়াল স্পেন্ডিং উপরে দেওয়া নয়। অনেক সময় আমরা কি করি, আমার ধরুন ডিএ আছে 130 টাকা, 130 টাকা আমার যত পার্সেন্টেজ থাকবে 70% অর 90% অর 100% আমি সেটাই পাবো। ঠিক আছে, যেটা আমার ডিপেন্ড করে সেটাই আমি পাবো। ঠিক আছে, এটার বাইরে যেন না হয়। মাইলেজ অ্যালাউন্স ইজ গ্রান্টেড ফর জার্নি বাই রেল, road, rail, air. Employees are allowed reimbursement based on or class of travel permissible. তাহলে ধরুন যে যে ক্লাসে যে গ্রুপ অ্যাজ পার অফিসারের যে গ্রেড আছে সেই গ্রেড অনুসারে কিন্তু ওদের কি হয়, রিম্বার্সমেন্টটা হয়। হ্যাঁ, বাট দে মাস্ট অ্যাকচুয়ালি পারফর্ম দ্য জার্নি, যাতে ওরা অ্যাকচুয়ালি জার্নি পারফর্ম করছে সেটা দেখা হয়। হ্যাঁ, ফলসিফিকেশন অর নন পারফরমেন্স অফ জার্নি রেজাল্ট ইন ডিসিপ্লিনারি অ্যাকশন, কারণ ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে যদি ফলস ক্লেম করে সে যদি টাকা তুলে নেয়। As per travelling allowance rules under Appendix 10 WFR, claims must be supported relevant bills and certificate. Misuse of such overstating the duration of the haul or mode or travel is strictly prohibited. ঠিক আছে, কেউ হয়তো 6 ঘন্টার বেশি থাকেনি কিন্তু 6 ঘন্টা বেশি এসে বেশি ক্লেম করে বিল পেয়ে যাচ্ছে, এটাও কিন্তু প্রহিবিশন করতে হয়। Thus the intent of WFR is to clear. হ্যাঁ, allowance are compensatory is nature must not yield any financial gain, ensuring public funds are used for appropriately and ethically. ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর ও 5 নম্বর প্রশ্ন হবে এটা। 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর হচ্ছে মেনশন দা স্টেপ রেফারেন্স define the following terms with the reference to the appropriate rules. কি কি আছে? বেসিক পে কাকে বলে? Basic pay is the pay drawn the prescribed pay scale by a government servant, excluding any other type of pay such as special pay or allowance. allowance special pay বাদ দিয়ে হবে, কিন্তু বেসিক পে বলতে কিন্তু ও পে স্কেলে যে বেশি পায় সেটা। it form a foundation of the calculation of the entitlement of such as DA, এটা এখানে কিন্তু DA বলতে dearness allowance। হ্যাঁ, HR and pension। Market rate. Market rate refers to the prevailing rate in the open market for hiring service or purchasing goods. As per WFR, procurement should generally be done at the most economical market rate. ঠিক আছে, মার্কেট রেট বলতে কিন্তু আমি দেখা গেল আমার কোনো একটা জিনিস আমি কিনছি, সেই জিনিসটা একজনের কাছ থেকে কিনছি, যেমন হয় যা ঘটনা ঘটে আর কি, সেটা দেখা গেল আমার 80 টাকা রেট আছে, আমি একজনের কাছ থেকে 120 টাকায় কিনছি। আমি যদি নিজে কিনতাম এটা 80 টাকায় কিনতাম, কিন্তু কন্ট্রাক্টরকে দিয়ে আমি 120 টাকাতে মাল কিনছি, তাহলে একটা বিশাল একটা গ্যাপ রয়ে যাচ্ছে। এটা কিন্তু হেড অফ অফিসকে বা যারা ইয়ে করেন আর কি, মাল কেনেন পার্চেজিং কমিটি, তাদেরকে এটা দেখতে হয়। ফ্যামিলি বলতে কাকে বোঝায়? ফ্যামিলি হচ্ছে, এটা হচ্ছে 7E 7E, WBS, DCRB,
1971 দেওয়া আছে, ঠিক আছে। As family rule, family includes the spouse, son up to age of 25 are disabled, unmarried widows, divorced daughters without income, and dependent parent if the government servant was unmarried or widows. Discuss the importance of service book. Service book এর ইম্পর্টেন্স কি? এই পরীক্ষাতে এসেছিল প্রশ্নগুলো সেগুলোই পড়ছে। সার্ভিসের ইম্পর্টেন্স কি দেখুন, সার্ভিস একটা অফিসিয়াল রেকর্ড, একটা গভর্নমেন্ট এমপ্লয়ির একটা অফিসিয়াল রেকর্ড হচ্ছে সার্ভিস বুক। সেটার জন্য কিন্তু এন্টার সার্ভিস হিস্ট্রিতে লেখা থাকে, ঠিক আছে। তার জয়নিং, তার একবারে জয়নিং থেকে শুরু করে তার রিটায়ারমেন্ট পর্যন্ত, বিয়ন্ড রিটায়ারমেন্ট, এটা শুধু রিটায়ারমেন্ট নয়, বিয়ন্ড রিটায়ারমেন্টে কিন্তু ওর কিছু প্রাপ্য থাকলে সেগুলো ইনক্লুড করতে হয়। ইট ইনক্লুডস ডিটেলস লাইক ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, ট্রান্সফার, লিভ টেকেন, পেড রন, ডিসিপ্লিনারি অ্যাকশন, শোকজ করা হলো লেখা হয়, অ্যান্ড রিটায়ারমেন্ট, সবকিছু কিন্তু সার্ভিস গুলো এগুলো লেখা হয়। এভরি চেঞ্জ ইন দ্য সার্ভিস মাস্ট বি আপডেটেড and authenticated. It is essential for processing pension, verifying eligibility of the for increment, and ensuring transparency. The service book must be maintained meticulously and verified annually by the head of office as the legal evidence of service. শুধু তাই নয়, সার্ভিস বুকটা কিন্তু ইনকাম ব্যান অর্থাৎ এমপ্লয়ি, উনি কিন্তু প্রত্যেক বছরে তার এই সার্ভিস বুকে ভেরিফাই করা উচিত। এমপ্লয়ি কিন্তু সার্ভিস বুক ভেরিফাই করার কথা বলা আছে। Mention the step to be taken an officer as well as by his immediate superior officer when considerable loss of money has been detected. তাহলে বলছে প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন এটা। এখানে বলছি ইমিডিয়েট যদি লস অফ মেনশন কি স্টেপ নেবে, যদি একটা কনসিডার সিগনিফিক্যান্ট লস অফ মানি হয়, গভর্নমেন্ট মানি হয়, সেই ডিটেকশন ফ্রডটা সেটা যদি ডিটেকশন করে ফরমাল অফিস, তাহলে তিনি কি করবেন? তাহলে কি করবেন? when a financial loss is detected, যখন financial loss একটা detected হয় government office, any government office, the officer should immediately report the loss in the writing to superior authority. তার হায়ার অথরিটিকে তিনি লিখিতভাবে জানাবেন। An initial assessment and verification of the record should be conducted. The superior officer must order a preliminary inquiry করবেন একটা, হ্যাঁ, and ascertain the cause, কি কারণে এটা ঘটেছে, কতটা ঘটেছে, হ্যাঁ, কে কে এই ঘটনার পেছনে রয়েছে, তাদের সম্বন্ধে এটা ইনকোয়ারি হবে। যদি ফ্রড হয়, নেগলিজেন্ট হয়, সাসপেক্ট করেন, ইফ দ্য ফ্রড অর নেগলিজেন্ট সাসপেক্ট, এ ফর্মাল ইনভেস্টিগেশন আন্ডার ভিজিলেন্স ইনকোয়ারি অফিসকে করাতে হতে পারে, ইনিশিয়েট করাতে হতে পারে। ফার্স্ট ইনফরমেশন, একটা এফআইআর করতে হবে, মাস্ট বি লজ, ঠিক আছে, একটা এফআইআর করতে হবে, এগুলো লিখবেন। দ্য অফিসার মাস্ট এনশিওর রিকভারি স্টেপ ফর ইনিশিয়েটেড, তাহলে অফিসার যিনি বস আছেন তিনি কিন্তু এই যাতে এই লসটাকে রিকভারি করা যায় তার স্টেপ নেবেন। such as stoppage of any pay on attachment, হতে পারে যে কোনো এমপ্লয়ি এই লসের জন্য তিনি জড়িত আছেন, ফ্রডও হতে পারে বা নেগলিজেন্ট হতে পারে, তার কিন্তু পে অ্যাটাচমেন্ট করা যেতে পারে। ট্রেজারি অফ দ্য অ্যাকাউন্ট অফিস, হ্যাঁ, এজি মাস্ট বি ইনফর্ম, ঠিক আছে। A report must be sent to the finance department for necessary instruction. Disciplinary proceedings could be initiated against the guilty. Audit authorities must be informed. আর এজিকে ইনফর্ম করতে হবে। রিকভারি থ্রু ইন্স্যুরেন্স অর বন্ড, if applicable, may be pursued. Strengthen internal control to prevent এই ধরনের ফার্দার যেন ঘটনা না ঘটে, তার জন্য হেড অফ অফিসকে চেষ্টা করতে হবে যেটা যেন প্রিভেন্ট করা যায়, এবং ইন্টারনাল কন্ট্রোলটাকে বাড়াতে হবে। 7টা প্রশ্ন আছে, আর দুটো প্রশ্ন রয়ে যাবে। সাজেক্ট মেজার্স হুইচ শুড বি টেকেন টু প্রিভেন্ট সাচ অকারেন্স ইন ফিউচার, এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাতে কি করতে হবে। 8টা পয়েন্ট দেওয়া আছে। এনশিওর রেগুলার ইন্টারনাল এক্সটার্নাল অডিট কন্ডাক্টেড, ঠিক মতো যদি অডিট হয়, তাহলে ইন্টারনাল অডিট আর এক্সটার্নাল অডিট, স্ট্রিক্টলি অবজার্ভ WBFR, ট্রেজারি রুল, অডিট ম্যানুয়াল, এগুলো ঠিক ফলো করা হয় অফিসের মধ্যে। সবচেয়ে বড় হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটি। শুধু সেগ্রিগেশন অফ ডিউটি করলে হবে না, হ্যাঁ, সেগ্রিগেশন অফ ডিউটি করলে হবে না, এটাকে ঠিক মতো অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা সেটাকে হেড অফিস মনিটরিং করতে হবে। অ্যাডভোকেট ট্রেনিং অ্যান্ড রোটেশন অফ দ্য স্টাফ হ্যান্ডলিং ক্যাশ, এগুলোকে দেখতে হবে। মানে একই জায়গায় একটা লোক একই টেবিলে সারা জীবন ধরে কাজ করে যাচ্ছে, এটা রোটেশন করতে হবে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, এটা অবশ্যই আছে। ইউজ অফ আইটি সিস্টেম ফর রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড ই পেমেন্ট, এগুলো হয়ে গেছে। হ্যাঁ, সারপ্রাইজ ইনফেকশন অ্যান্ড ভেরিফিকেশন অফ ফিজিক্যাল ক্যাশ অ্যান্ড স্টক, ইমিডিয়েট অ্যাকশন, আমার অডিট অবজেকশন, অডিট যদি কোনো অবজেকশন দেয় তাহলে ইমিডিয়েট অ্যাকশন টেকেন করতে হবে। এস্টাবলিশ এ ক্লিয়ার হায়ারার্কি অফ ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি, একটা হায়ারার্কি তৈরি করতে হবে, কারা কারা
কাদের উপরে এই দায়িত্বগুলো বর্তায়, ঠিক আছে, সেটা রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং একটা এসএপি, হ্যাঁ, এটা ইয়ে করা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর একটা ফলো করা। অন অ্যাকাউন্ট পেমেন্ট বলতে কি বোঝায়? On account payment refers to the interim payment made before the final bill is passed. Final bill এর আগে, হ্যাঁ, আগে interim bill দেওয়াটাকে on account payment বলা। it is used when the full amount due is not yet determined. যখন ফাইনাল কত পেমেন্ট হবে সেটা ডিটারমাইন হয়নি। partial payment is necessary to maintain progress such a civil work or supply or contract হতে পারে, must be adjusted against final bill, ঠিক আছে। এরপরে আসুন ইলুসিডেট স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল প্রপার্টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে, 2022 সালে দিয়েছিল, ঠিক আছে। ফিনান্সিয়াল প্রপার্টি এটা আপনারা জানেন যে WBFR, আমি কিছুক্ষণ আগে লিখলাম, WBFR কতটা আছে, রুল 35 আছে। Every expenditure should serve as a public interest and not in the personal benefit. 1 নম্বর, সমস্ত খরচা পাবলিক ইন্টারেস্ট হবে, পার্সোনাল ইন্টারেস্ট হবে না, অফিসারকে বুঝতে হবে। ফান্ড শুড নট বি স্পেন্ড মেয়ারলি বিকজ দে আর অ্যাভেলেবেল। ফান্ড আছে বলে খরচা করে দিতে হবে, নিজের টাকার মতো ব্যবহার করতে হবে। ইকোনমি অ্যান্ড পাবলিক এক্সপেন্ডিচার মাস্ট বি অবজার্ভ। ইকোনমি মানে হচ্ছে এখানে, হ্যাঁ, মিতব্যয়িতা, ঠিক আছে, ভেবে চিন্তে খরচা করা। নো অথরিটি শুড বি এক্সারসাইজ পাওয়ার অফ সাংশন এক্সপেন্ডিচার টু ইটস ওন অ্যাডভান্টেজ। নিজের সুবিধার জন্য কোনো অফিসার খরচা করবেন না। অনেক সময় দেখা যায়, এগুলো আমরা পরিলক্ষিত করি, যে নিজের সুবিধার জন্য তিনি সবকিছু খরচা করছেন, টিফিন করছেন বা বিভিন্ন আদার্স গাড়ি এক্সপেন্ডিচার করছেন, এগুলো করা যাবে না। এক্সপেন্ডিচার শুড বি কমেন্সুরেট উইথ দ্য নেশন, দরকারের সাথে সামঞ্জস্য থাকতে হবে। ভিজিলেন্স এগেন্স্ট ফ্রড, ওয়েস্ট অ্যান্ড করাপশন is a must. Proper scrutiny and verification must be carried out before payment. আর পেমেন্ট দেওয়ার আগে ঠিক মতো, ঠিক আছে, ভেরিফিকেশন করা, স্ক্রুটিনি করা, এটা হেড অফ অফিসের দায়িত্ব বা অ্যাপ্রুভাল যিনি করেন তার দায়িত্ব। এডারেন্স টু বাজেটারি প্রভিশন, বাজেট অ্যালোকেশন সাথে ম্যান্ডেটরি করতে হবে। ভ্যালু অফ মানি অ্যান্ড রিজনেবলনেস অফ রেট শুড বি এনশিওর। আগে যে কথাগুলো বলা হলো, এগুলো বানিয়ে বানিয়ে সুন্দর করে লেখা যায়, যে ভ্যালু অফ মানিটাও বুঝতে হবে, তার সাথে সাথে আমি যে রেটটা দিচ্ছি, দেখা গেল আমি যে একটা 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 দেখা গেল একটা লাইফ বই সাবান, ধরুন একটা দোকান, একটা বাজার থেকে যদি একটা লাইফ বই সাবান কেনেন, আপনি পড়বে 30 টাকা, কিন্তু আপনাকে যখন একটা বিল জমা পড়ছে, একটা লাইফ বই সাবান পড়ছে 34 টাকা করে, আপনি একটা বডির মধ্যে লাগা, ভাই 34 টাকা লাইফ বই সাবানটা আমি আমাকে এনে দেখা, কিরকম দেখতে আমি দেখবো, ঠিক আছে। আবার কি করে, অনেক সময় দেখা গেল 34 টাকা সাবান, এটার সাথে মন করে একটা জিএসটি 18% বেশি বসে আছে। জিএসটি কে জিএসটি টাকা নিতে পারে, কে নিতে পারে না, সেটাও দেখতে হবে, যে এই ইনক্লুডিং জিএসটি এগুলো। এটা হচ্ছে 30 টাকাটা যেটা দেওয়া থাকে, ইনক্লুডিং জিএসটি, তারপরে সে 34 টাকা বেড়ে তারপরে 18% জিএসটি চার্জ করছে, এটা ফ্রড। অল ট্রানজাকশন মাস্ট বি রেকর্ডেড ট্রান্সপারেন্টলি, তাহলে টোটাল ট্রানজাকশন আমার রেকর্ড করাতে হবে। এখানে আমার পয়েন্ট নেই। In term of observation, WFR state that the role of controlling officer, এটা কন্ট্রোল রোল জানতে চাই, ইন দ্য ম্যাটার অফ কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার কন্ট্রোলের ক্ষেত্রে, ইন্টারনাল চেকের ক্ষেত্রে, এগেইনস্ট ফল্ট, ইন্টারনাল চেক এগেইনস্ট ফল্টের ক্ষেত্রে আমার কন্ট্রোলিং অফিসারের দায়িত্ব কি। কন্ট্রোলিং অফিসার প্লেজ আ পিভটাল রোল ইন ফিনান্সিয়াল ডিসিপ্লিন। কন্ট্রোলিং অফিসার হেড অফ অফিস, যাকে দায়িত্ব দেওয়া আছে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হি এনশিওর দ্যাট দ্য এক্সপেন্ডিচার ইজ উইদিন দ্য স্যাংশন লিমিট, তাকে দেখতে হবে তার যে ক্ষমতা আছে তার লিমিটের মধ্যেই তিনি খরচা করছেন। ভেরিফাইজ দ্যাট দ্য ফান্ড আর ইউজ ফর দ্য অথরাইজ পারপোজ অনলি, যেই পারপোসে টাকা দেওয়া হয়েছে যেন টাকাটা সেই পারপোসে খরচা হয়। এক্সারসাইজেস বাজেট কন্ট্রোল, একই কথাই দেখুন, প্রত্যেকটাতে সাবমিট পিরিয়ডিক্যাল এক্সপেন্ডিচার রিপোর্ট, পারফর্ম ইন্টারনাল চেক টু ডিটেক্ট এরার অ্যান্ড ইরেগুলারিটিস, সার্টিফাইড কারেক্টনেস অফ হিজ বিল বিফোর সাবমিশন ট্রেজারিকে বিল সাবমিট করার আগে তাকে বিলটা কারেক্ট আছে সার্টিফাই করতে হবে। রিভিউ অফ স্টক, সার্ভিস বুক, সমস্ত কিছু এগুলোকে রিভিউ করতে হবে রেগুলারলি। ক্যাশ বুক, এনশিওর কমপ্লায়েন্স উইথ রুল, ঠিক মতো WBSR WBFR ট্রেজারি রুল ফলো হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, ঠিক মতো কাজ হচ্ছে কিনা। এলো দুম করে একটা সই করে দিলাম যে বিল বেরিয়ে গেল, এটা একটা অফিসারের একটা আপনার অনেক সময় হয়, একজনকে বিশ্বাস করে সে সই করে দেন, কিন্তু এটা ঠিক নয়। ওনাকে কিন্তু সমস্ত কিছু ভেবে নিতে হবে, যেটা পাবলিক অ্যাকাউন্ট, পাবলিক
আমি বিশ্বাসযোগ্যতার কোনো মূল্য নেই। আমাকে সবসময় নিজের প্রফেশনাল জাজমেন্ট আমার ব্যবহার করতে হবে। সবসময় চিন্তা করতে হবে যে যেটা আমি বিলটাতে সই করছি সেটা আমার টাকা নয়, সেটা অফিসের টাকা নয়, সেটা জনগণের টাকা, সেইভাবে কিন্তু খরচা করতে হবে। এরপর আসুন ডিফাইন ব্যাংক ইন দ্য টার্মস গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল। ব্যাংকের ডেফিনেশন কি আছে? অ্যাজ পার গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল, ব্যাংক বলতে কি বোঝায়? গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল, এখানে রুলটা হচ্ছে 1990, এখানে ব্যাংকের ডেফিনেশন দেওয়া আছে ফার্স্ট পেজে। refers to the Reserve Bank of India and any agency bank authorized or transacts government business, এটা হচ্ছে ডেফিনেশন। রিজার্ভ ব্যাংক তার সাথে রেফার করবে কি? রিজার্ভ ব্যাংকের সাথে এনি এজেন্সি ব্যাংক, হ্যাঁ, তার মানে কি রিজার্ভ ব্যাংকের শিডিউল ব্যাংককে মিন করে। রিজার্ভ ব্যাংকের সাথে জড়িত শিডিউল ব্যাংক, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কোনো কোঅপারেটিভ ব্যাংক এখানে ব্যাংক বলবে না। কোঅপারেটিভ ব্যাংক নট শিডিউল ব্যাংক। ইট ইনক্লুডস ট্রেজারিজ অপারেটিং থ্রু দিস ব্যাংকস ফর রিসিপিয়েন্ট পেমেন্ট। ঠিক আছে। Last question, discuss the silent features about the function of the bank in maintains government account. ব্যাংকের ভূমিকা আলোচনা করো। তাহলে ব্যাংক হ্যান্ডেল রিসিভড এন্ড পেমেন্ট অফ গভর্নমেন্ট ফান্ড। আপনারা এর আগে আমি দেখবেন ভিডিওতে আছে যে গভর্নমেন্ট কিভাবে, ব্যাংক কিভাবে গভর্নমেন্টের ফান্ড রিসিভ করে পেমেন্ট করে, তার জন্য ট্রেজারির সাথে তার যে লিঙ্কেজ আছে, এক্ষেত্রে ট্রেজারির ভূমিকা কি, ব্যাংকের ভূমিকা কি, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে। মেনটেন ডেইলি স্টল অ্যান্ড স্টেটমেন্ট সেট টু দ্য ট্রেজারি। এবার রুল ধরে ধরে আলোচনা করা আছে। একটা এজেন্ট আরবিআই এজেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেক দিন যে টিআর 7 হোক 7A হোক, যে কোনো ভাবে হোক, যেভাবে ওরা ইয়ে করে মানে টাকা কালেকশন করে, সেগুলো কিভাবে স্টল গুলো কিভাবে জমা দেয়, ট্রেজারিতে সব ডিটেলস দেওয়া আছে। প্রোভাইড চালান ফর ডিপোজিট এন্ড প্রসেস চেকস অ্যান্ড ওয়ারেন্ট, ফেসিলিটেট মান্থলি রিকনসিলিয়েশন অফ ক্যাশ ব্যালেন্স, ঠিক আছে। হেল্প ইন দ্য বাজেট ইমপ্লিমেন্টেশন বাই টাইমলি ফান্ড রিলিজ, ঠিক আছে। ব্যাংকের একটা বিশাল ভূমিকা আছে। aid the fiscal transparency through from reporting and integration with, যখন আমাদের আইএফএস হয়েছে, ওর আইএফএমএস এমএস এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইন্টিগ্রেটেড সবকিছু হয়ে গেছে, ট্রেজারির সাথে আমাদের ইন্টিগ্রেট হয়ে গেছে। এইচআরএমএস ট্রেজারির সাথে, বিলের সাথে, সমস্ত কিছু আমাদের আইএফএমএস টা ডাব্লিউবি আইএফএমএস ইন্টিগ্রেশন আছে, সমস্ত আইএফএমএস। এটা সমস্ত আমাদের যে সাব মডিউল গুলো আছে আইএফএমএস ইন্টিগ্রেটেড হচ্ছে কাজ করে আমার অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করে। এরপরে টেন লাইসেন্সটা ছিল, এটা তো আপনারা পাবেন, এটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে। 22 থেকে 23 টেন লাইসেন্স করেছিলাম। তাহলে এইটাই ছিল আমরা 22 সালের যে প্রশ্ন এসেছিল তার উত্তর। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা 22-এর প্রশ্নটা একটা আলোচনা করা গেল, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এই বইটা থেকে আলোচনা করলাম, খুব একটা ঠিকই আছে, কোশ্চেন ঠিকই আছে। এই বইটা থেকে আলোচনা করলাম, যে বইটা আমি এখন 517 পৃষ্ঠার বই, এটা আমি দিচ্ছি। এখানে কিন্তু এই বইটার মধ্যে কিন্তু বাংলাতেও নিচের দিকে দেওয়া হয়েছে, কিছু অ্যান্সার বাংলাতেও দেওয়া আছে। ভেরি গুড বুক, আমি মনে করি এটা একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো বই একটা। যারা যারা দেখছেন তারা বইটার দেখতে পাচ্ছেন কি আছে, প্রপার এখন সুন্দর সুন্দর করে অ্যান্সার করে, শর্ট শর্ট করে, একই ধরনের আপনাদেরকে কোথাও খুঁজতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, আমার স্ট্যান্ডার্ড অ্যান্সার লেখা আছে। আপনি যদি রুল, অনেক সময় কি হয় যে ডাব্লিউবিএস এর রুল ট্রেজারিগুলো মনে থাকে না, সেগুলো কিন্তু আপনি না লিখলেও কিন্তু দেখুন বাংলাতে এগুলো লেখা আছে। এই যে বাংলাতে আমার অনেক কিছু অ্যান্সার এখানে লেখা আছে, বাংলা ইংলিশ লেখা আছে। আমি চেষ্টা করছি বাংলাতে এটা এই মাসে একটা প্রকাশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলার একটা চলছে কাজ, সম্পূর্ণ বাংলা করার চেষ্টা করছি। টাইম লাগবে, বাংলাতে বিশাল টাফ ব্যাপার। বাংলার পরিভাষাটা ইংলিশের সাথে অনেক সময় খাপ খায় না বলে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখুন এবং আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ এবং গুড নাইট।